যারা ভোটের আগে এইসব অনৈতিক কাজ করতে পারে তারা যদি সুযোগ পায় কিভাবে তারা দেশকে বিক্রি করে দিবে, এই বিষয়ে তাদেরকে সতর্ক করতে হবে। ভোটের আগে যারা অনৈতিক কাজ করে তারা দেশকেও বিক্রি করতে পারে, বিভ্রান্তিকারীদের গুপ্ত বলা হবে। টাঙ্গাইল সিরাজগঞ্জ জনসভায় তারেক রহমান। আপনারা কি নতুন বাংলাদেশ চান না পুরানা ফেসিবাদী বাংলাদেশ চান? আপনাদেরকে আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে। তখন তারা গতকাল থেকে একটু একটু বলা শুরু করেছেন, আসলে এরই বলে খেলার নাম বাবাজি। চাপে পড়ে হ্যাঁ ভোটের পক্ষে বলছেন কেউ কেউ। পরিবর্তনের জন্য এবার ভোট দেবেন জনগণ। কুমিল্লা ও ঢাকার জনসভায় জামায়াত আমির। সারা দেশে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। ভোটারদের মন জয়ে নানা প্রতিশ্রুতি। শহরের অলিগলি থেকে গ্রামগঞ্জে জমজমাট প্রচারণা। দিনের পর দিন বঞ্চিত থেকেই যাচ্ছে রাজধানীর প্রান্তিক জনপদ। নির্বাচনে প্রতিশ্রুতি এলেও ঘোরে না উন্নয়নের চাকা। ফেব্রুয়ারিতে লিটার প্রতি 2 টাকা করে কমল সব ধরনের জ্বালানি তেলের দাম। আজ থেকে কার্যকর। স্বাগত এখন সকালে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমরা দুজন, আমি জানসিন জুথিকা, আমি সানি মৃধা। একটি দল মা বোনদের এনআইডি ও মোবাইল ব্যাংকিং সংগ্রহ করে নম্বর সংগ্রহের চেষ্টা করছে বলে অভিযোগ করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভোটের আগে যারা এমন অনৈতিক কাজ করতে পারে সুযোগ পেলে তারা দেশকে বিক্রি করে দেবে। শনিবার টাঙ্গাইলে নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি। এর আগে সিরাজগঞ্জের সমাবেশে তিনি বলেন, যারাই বিভ্রান্তি ছড়াবে তাদের কি গুপ্ত বলা হবে। আরো জানাচ্ছেন জাওয়াত মাহমুদ। যমুনা তীরের বিস্তীর্ণ চরের বুকে প্রাণ জাগিয়েছে তারেক রহমানের জনসভা। কাজীপুর, চৌহালি, বেলকুচি সহ পুরো জেলার স্রোত এসে মিশেছিল সিরাজগঞ্জের বিসিক পার্কে। পার্শ্ববর্তী পাবনার 9 উপজেলার বিএনপি কর্মীরাও মিলিত হয়েছিল এই স্রোতে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। মাথার উপর তপ্ত রোদ, বালুময় প্রান্তরেও সরব উপস্থিতি ছিল চরপাড়ার শ্রমজীবীদের। প্রান্তিকের খেটে খাওয়া মানুষের সাথে সিরাজগঞ্জ ও পাবনার 11টি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের উপস্থিতি রঙিন করেছে সভাস্থল। বিএনপির নেতৃবৃন্দ ভর দুপুরে সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে মঞ্চে আসেন তারেক রহমান। হাত নাড়িয়ে অভিবাদন জানান আগত কর্মী সমর্থকদের। ভোট নিয়ে ষড়যন্ত্র রুখতে সতর্ক থাকার আহ্বান জানান কর্মীদের। প্রতিশ্রুতি দেন সিরাজগঞ্জে শিল্পাঞ্চল গড়ে তোলার। লক্ষ লক্ষ তরুণ যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। নতুন নতুন শিল্প পার্ক স্থাপনের মাধ্যমে আমাদেরকে এই সমস্যার সমাধান করতে হবে। কৃষক ভাইদের পাশে আমরা দাঁড়াতে চাই। তাদেরকে তাদের প্রয়োজনীয় সার, তাদের প্রয়োজনীয় কীটনাশক, তাদের প্রয়োজনীয় ফসলের বীজ আমরা তাদের হাতে ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। এ সময় সরকার পরিচালনায় বিএনপির অভিজ্ঞতা আছে উল্লেখ করে যারাই বিভ্রান্ত ছড়াতে আসবে তাদের গুপ্ত বলে অভিহিত করেন তারেক রহমান। আপনাদেরকে অনেকেই এসে বিভ্রান্ত করার চেষ্টা করবে। যারা এসে বিভ্রান্তিমূলক কথা ছড়াবে তাদের একটাই নাম, তারা হচ্ছে গুপ্ত। কারণ তাদেরকে গত 16 বছর আমরা দেখি নাই। তারা এদের সাথে মিশেছিল, যারা 5 তারিখে পালিয়ে গেছে তাদের সাথে তলে তলে মিশেছিল। নির্বাচনের ক্ষণ যতই ঘনিয়ে আসছে ততই দলগুলো নিজেদের অবস্থান জানান দিতে সর্বোচ্চ চেষ্টা করছে। যে সকল নেতাকর্মীরা তারেক রহমানের এই জনসভায় যোগ দিয়েছেন তাদের দাবি, ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ভোটের মাঠেই নয়, অঞ্চলভিত্তিক রাজনীতিতেও তারেক রহমানের এই উপস্থিতি দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে। নির্বাচন সামনে রেখে 3 দিনের উত্তরবঙ্গ সফরের পথে পথেও বিএনপির চেষ্টা ছিল প্রভাব জানান দেয়ার। তারেক রহমানের নির্বাচনী জনসভা ও পথসভার সমাপ্তি ঘটে টাঙ্গাইলে। জেলার দরুন চরজানা বাইপাসে দুপুর থেকেই অপেক্ষায় ছিল নেতাকর্মীরা। সন্ধ্যা নামার আগে তারেক রহমান সমাবেশের মঞ্চে পৌঁছালেও বক্তব্য রাখেন বাদ মাগরিব।
বলেন, একটি দল মা বোনদের এনআইডি ও মোবাইল ব্যাংকিং নম্বর সংগ্রহের চেষ্টা করছে, যারা ভোটের আগে এমন কাজ করতে পারে, সুযোগ পেলে তারা দেশকেও বিক্রি করে দিবে। মা বোন আছে তাদেরকে গিয়ে বিভিন্নভাবে তাদের ওই এনআইডি নাম্বার নেওয়ার চেষ্টা করছে, তাদের বিকাশ নাম্বার নেওয়ার চেষ্টা করছে। সেই ব্যাপারে মা বোনদেরকে আপনারা সতর্ক করবেন, আপনারা মুরব্বীদেরকে সতর্ক করবেন যে যারা ভোটের আগে এইসব অনৈতিক কাজ করতে পারে, তারা যদি সুযোগ পায় কিভাবে তারা দেশকে বিক্রি করে দিবে। আর 10 দিন বাদেই শেষ হতে যাচ্ছে প্রচারণা। শেষ মুহূর্তে বিএনপির শীর্ষ নেতার এই ছুটে চলা ভোটারদের প্রভাবিত করবে বলে মনে করছে দলটি। জয়যুক্ত করবেন 13 তারিখ থেকে। জওয়াদ মাহমুদ, এখন, টাঙ্গাইল। জাতির ধাক্কা খেয়ে এখন গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে কেউ কেউ কথা বলছেন। শনিবার ঢাকা কেরানীগঞ্জে জনসভায় এই মন্তব্য করেন জামায়াত আমির। বলেন, যারা নিজেরাই গুপ্ত হয়ে চলে গিয়েছিল এখন তারাই মজলুমদের গুপ্ত বলছে। পরে শনিবার সন্ধ্যায় ঢাকা 10-এর প্রচারণায় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নিজেদের ওপর নির্যাতনের কথাও স্মরণ করিয়ে দেন ডক্টর শফিকুর রহমান। এর আগে কুমিল্লার 14 গ্রাম ও দাউদকান্দিতে 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে পরিবর্তনের পক্ষেই রায় দেওয়ার আহ্বান জানান নেতারা। ফরহাদ বিন নূরের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। দেশের কুমিল্লা ও কেরানীগঞ্জে জনসভা শেষে রাজধানীর কলাবাগানে নির্বাচনী সমাবেশে অংশ নেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এই আসনে 11 দলীয় ঐক্যের প্রার্থী জামায়াতের অ্যাডভোকেট জসিম উদ্দিনকে পরিচয় করিয়ে দেন তিনি। নিজ বক্তব্যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দফায় দফায় নির্যাতনের কথা স্মরণ করিয়ে দেন জামায়াতের আমির। ভোট জালিয়াতির যে কোনো চেষ্টার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন তিনি। বছরের পর বছর দেশবাসী কিছু মানুষের ছায়াও দেখেনি। সেই মানুষ যদি আমাকে বলে আমি গুপ্ত না সত্য, আপনি বলতেই পারেন আমি গুপ্ত ছিলাম কারাগারে দফায় দফায়। আপনি যদি ওইটাকে গুপ্ত বলেন তাইলে আমি অবশ্যই গুপ্ত। এর আগে কেরানীগঞ্জে জনসভায় অংশ নিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, চাপে পড়ে হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে একটি দল। এখন যখন জনগণ জবাব চাচ্ছে, আপনারা কি নতুন বাংলাদেশ চান না পুরানা ফেসিবাদী বাংলাদেশ চান, আপনাদেরকে আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে, তখন তারা গতকাল থেকে একটু একটু বলা শুরু করেছেন। আসলে এরই বলে খেলার নাম বাবাজি। এদিন সকালে কুমিল্লার 14 গ্রাম পাইলট হাই স্কুল মাঠে জনসভায় অংশ নেন জামায়াতের আমির। জনসভাস্থল ছাড়িয়ে আশপাশের সড়কেও দেখা যায় জনস্রোত। 4,21,000 ভোটারের এই কুমিল্লা 11 আসনে এর আগেও জয়লাভ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও এখানে নিজেদের পাল্লা ভারী রাখতে চায় দলটি। জামায়াতের আমির সহ 11 দলের শীর্ষ নেতারা দাড়ি পাল্লার পক্ষে ভোট চেয়ে প্রত্যাশা করছেন আসন্ন নির্বাচনে ন্যায় ও ইনসাফের বিজয় অর্জিত হবে। আমরা মেহমানদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কুমিল্লা 11 আসনের প্রার্থী ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, 14 গ্রামে দলীয় বিদ্বেষের রাজনীতি চলবে না। আমি 14 গ্রামে কোন দলীয় দৃষ্টিভঙ্গি থেকে মানুষকে দেখি না। এখানে যারা বিএনপি করেন তারা আমার ভাই, এখানে যারা জামায়াত করেন তারা আমার ভাই, এখানে যারা অন্যান্য ইসলামী আন্দোলন করেন তারা আমার ভাই। ডাক্তার তাহেরের পক্ষে ভোট চেয়ে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, জামায়াত সরকার গঠন করলে 14 গ্রামের মানুষ মন্ত্রিসভায় একজন সিনিয়র প্রতিনিধি পাবেন। ইনশাআল্লাহ আমি আল্লাহর পর ভরসা করে বলতে পারি মন্ত্রী পরিষদে একজন সিনিয়র সদস্য এই 14 গ্রাম পাবে ইনশাআল্লাহ। নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা পেলেও প্রতিদ্বন্দ্বীদের দেশ গঠনে সরকারে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হবে বলে জানান জামায়াতের আমির। বলেন, যুবকদের হাতে বেকার ভাতা নয়, তুলে দেয়া হবে সম্মানজনক কর্মসংস্থান। এই যুবকদের হাতকে, যুবতীদের হাতকে ইনশাআল্লাহ আমরা দেশ গড়ার মজবুত কারিগরের হাতে পরিণত করব ইনশাআল্লাহ। হাতে হাতে তাদের কাজ তুলে দেব, সম্মানের কাজ। এরপর দুপুরে নিমসার ও দাউদকান্দিতে 2টি জনসভায় অংশ নেন জামায়াতের আমির। এ সময় বলেন, 2 থেকে 2.5 বছর সময়ের জন্য মায়েদের কর্মঘণ্টা নির্ধারণ করা হবে 5 ঘণ্টা। বাংলাদেশের বাইরে অনেক বন্ধু রাষ্ট্র থাকবে, কিন্তু কোনো প্রভু থাকবে না, এমন রাষ্ট্র গঠনের পরিকল্পনার কথা জানান জামায়াতের আমির। আপনিও 8 ঘন্টা, তিনিও 8 ঘন্টা, এটা ইনসাফ না বেইনসাফ? ফরহাদ বিন নূর, এখন। জামালপুরে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের আগমনকে ঘিরে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা জামায়াত ইসলামী। এ নিয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, জানাবেন যে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখছেন? শফিকুর রহমান কখন পৌঁছানোর কথা রয়েছে?
সামে প্রথমে বলতে যায় 2001 সালের পর এই প্রথম, অর্থাৎ 2000 দীর্ঘ 25 বছর পর আমির জামালপুরে আসছেন। অর্থাৎ এতে করে ঘিরে এখানকার জামাতের যে নেতৃবৃন্দ রয়েছে, কর্মী সমর্থক রয়েছে, তাদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনা আমরা দেখেছি। গতকাল থেকেই দেখেছি এখানে মঞ্চ তৈরি থেকে শুরু করে আজ অব্দি পর্যন্ত, অর্থাৎ সকাল থেকেই আমরা এখানকার যে মঞ্চের যে দায়িত্ব নেতা কর্মী তারা কিন্তু এই মাঠের চারপাশে অবস্থান করছে। ইতিমধ্যে আমরা এখানকার নেতাকর্মীদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছে, জামাতের আমির তাদের কাজকে এই নির্বাচনী জনসভায় তিনি যে নির্দেশনা দিবেন সেটি হচ্ছে একটি সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত একটি মানবিক বাংলাদেশ গড়ার পথে তারা কাজ করে নির্দেশনা দিবে। পাশাপাশি আরেকটি বিষয় বলা চলে, আমরা এখানকার জেলা জামাতের যিনি সেক্রেটারি রয়েছে তার সাথে কথা বলেছি। তিনি যে বিষয়টি বলছেন, অর্থাৎ আজকে আমিরের দুটো প্রোগ্রাম জামালপুরে রয়েছে। একটি হচ্ছে পার্শ্ববর্তী জেলা শেরপুরে, তিনি সকাল 10টায় নিহত জামাতের যে নেতা ছিল তার কবর জিয়ারত করে, পাশাপাশি শেরপুর পৌর শহরের ধারগালী মাঠে একটি জনসভা, সেখান থেকে যোগদান করার পর অর্থাৎ 11টা থেকে 11:30টার মধ্যে তিনি জামালপুরে চলে আসবে। অর্থাৎ জামালপুরে এসে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে নির্বাচনী জনসভায় তার যে নির্দেশনা, তার যে মেসেজ সেটি দেওয়ার পরে তিনি কিন্তু চট্টগ্রামের উদ্দেশ্যে যাবেন। এমন একটি বার্তায় কিন্তু এখানকার যে জামাতের নেতৃবৃন্দ তারা কিন্তু বিষয়টি অর্থাৎ গণমাধ্যম কর্মীদেরকে আনুষ্ঠানিকভাবে তারা জানিয়েছে। অর্থাৎ বলা চলে, এই যে নেতা কর্মীরা দীর্ঘ 25 বছর পর জামালপুরে জনসম্মুখে এই প্রথম বৃহৎ আকারে একটি জনসভার আয়োজন করছে। এর আগে 2001 সালে এরকম ধরনের একটি জনসভার তারা আয়োজন এই ছিল। জামালপুর থেকে আমার কাছে জেলা আমিরের আগমনের সবশেষ তথ্য। সামি, জামালপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী জুয়েল রানা। জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করে নারী ইস্যুতে বানোয়াট পোস্ট দিয়ে বিভ্রান্ত ছড়ানো হয়েছে। রোববার মধ্যরাতে বাংলাদেশ জামায়াত ইসলামীর অ্যাডভোকেট সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবাইর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে দলটির কেন্দ্রীয় প্রচারণা বিভাগ। এই ঘটনায় হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি করেছে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বাংলাদেশ জামায়াত ইসলামীর আমিরের অফিসিয়াল এক্স হ্যান্ডেল ও দলের আরও বেশ কিছু সিনিয়র নেতাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট লক্ষ্য করে সাইবার হামলা হয়। সাময়িকভাবে হামলাকারীরা একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়, যেখানে দেওয়া পোস্ট নারীদের অবমাননা হয়েছে, যা জামায়াত আমিরের মনোভাব ও বক্তব্যের সাথে সাংঘর্ষিক। পরে শনিবার বিকেলে 5টার কিছু পরে উদ্ধার করা হয় অ্যাকাউন্টটি। এছাড়া সাধারণ জনগণ, সাংবাদিক এবং সামাজিক মিডিয়া ব্যবহারকারীদের জাল খবর, বানোয়াট এবং ভুল তথ্যের বিরুদ্ধে অত্যন্ত সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে জামায়াতের পক্ষ থেকে। 4:30টার দিকে একটা অনাকাঙ্ক্ষিত পোস্ট সেখানে হয় এবং আমরা তার 20 মিনিটের মধ্যে সে বিষয়টি আমাদের নজরে আসে, এখানে অনাকাঙ্ক্ষিত পোস্টটি, এবং তার পরপরই আমরা আমাদের এই আইডি যারা পরিচালনা করেন সেই টিমের সাথে আমরা যোগাযোগ করি এবং তারা চেক করার মধ্য দিয়ে জানায় যে আইডিটি হ্যাক হয়েছে। সেই আইডিটি ঠিক করা সম্ভব হয়। সেইটার কারণেই এখন আমরা এসেছিলাম থানাতে এই বিষয়ে একটি জিডি করবার জন্য। রাজধানীতে জমে উঠেছে নির্বাচনের প্রচারণা। শনিবার 10ম দিন সকাল থেকেই বিএনপি, জামায়াত ও 11 দলীয় ঐক্য সহ সব দলের প্রার্থীদের প্রচারণায় সরগরম ছিল ঢাকার বিভিন্ন এলাকা। অভিযোগ পাল্টা অভিযোগ থাকলেও শান্তিপূর্ণভাবেই প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। নাইম কামালের প্রতিবেদন। কখনো স্লোগান, কখনো বা লিফলেট বিতরণ, এভাবেই শনিবার সকাল থেকে রাজধানী বিভিন্ন অলিগলি চষে বেড়াচ্ছেন জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা। নগরের বিভিন্ন সমস্যা সমাধানের পাশাপাশি প্রতিশ্রুতির ফুলঝুরি ছিল প্রচারণাকে ঘিরে। শনিবার ঢাকা 6 আসনে প্রচারণা চালিয়েছেন বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। একই আসনে প্রচারণা চালিয়েছেন জামায়াত ইসলামের প্রার্থী ডক্টর আব্দুল মান্নান। এখানে জলাবদ্ধতাও একটা সমস্যা রয়েছে, যেটা আসন্ন বর্ষার আগে আমরা ড্রেনেজ সিস্টেমগুলো সচল করতে চাই। কে কি বলছে সেটাকে আমরা কোনো পাত্তা দিচ্ছি না। আমরা তো সরাসরি মানুষের সাথে কানেক্টেড, তা আমরা জনগণের সাথে আছি, জনগণের অভূতপূর্ব সাড়া পাচ্ছি। ঋণ খেলাপেরা যদি এমপি হতে পারে, আগে কি উন্নয়ন করবে না, আগে ঋণ মুক্ত হবে, তার ক্ষুধা আরো বেড়ে যাবে, সে কয়েক গুণ করবে। আল্লাহ না করুক, আল্লাহ যেন এই 45 জনের কাউকেই যেন আমাদের পার্লামেন্টে না আনে। এদিকে ঢাকা 7 আসনে ভোটারদের মন জয় করতে দুয়ারে দুয়ারে যাচ্ছেন জামায়াত ইসলামের প্রার্থী হাজী মোহাম্মদ এনায়েতুল্লাহ, বিএনপির হামিদুর রহমান, ইসলামী আন্দোলনের আব্দুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী ইশাক সরকার।
ঢাকা 15 আসনকে মাদকমুক্ত ও নারী বান্ধব করার অঙ্গীকার করেন এই আসনের বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান। এদিকে প্রচারণার পাশাপাশি নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। প্রতি বছর বর্ষা এলেই লোক দেখানো, মশার ওষুধ ছিটানো হয়, কিন্তু আমাদের প্রিয়জনরা ডেঙ্গু চিকুনগুনিয়াতে প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে এবং অনেকেই মৃত্যুবরণ করছে। আমি নিজে যেহেতু ডাক্তার এবং দেশ বিদেশে কাজ করার অভিজ্ঞতা আছে, সেই আলোকে আমি এই সমস্যা সমাধানে কাজ করব। আমাদের প্রতি মানুষের যে এত ভালোবাসা, এত সমর্থন, আমরা আসলে রাস্তায় না নামলে সেটা বুঝতে পারতাম না। সকাল থেকে রাত অবধি পর্যন্ত আমরা গণসংযোগ করি, অবিরাম করে চলেছি, কোনো ক্লান্ত বোধ নেই। এছাড়া ঢাকা 16 আসনে বিএনপির প্রার্থী আমিনুল হক এবং ঢাকা 19 আসনে ট্রাক প্রতীকে প্রচারণা চালিয়েছেন গণ অধিকার পরিষদের প্রার্থী অ্যাডভোকেট শেখ শওকত ফরহাদ। কিশোর গ্যাং এবং প্রচুর পরিমাণে মাদকের উপদ্রব এখানে আছে এবং জুট ব্যবসাকে কেন্দ্র করে এখানে গ্রুপে গ্রুপে মানে গোলাগুলি বা গ্রুপে গ্রুপে দলাদলি এই একটি আমাদের একটা ট্রেডিশন হয়ে দাঁড়িয়েছে। নাইম কামাল, এখন, ঢাকা। সারা দেশে ভোটারদের মন জয়ে মরিয়া সংসদ সদস্য প্রার্থীরা। হেভিওয়েট থেকে স্বতন্ত্র প্রার্থীরা ছুটছেন পাড়া মহল্লা, চায়ের আড্ডা সহ বিভিন্ন জনসমাগমপূর্ণ স্থানে, দিচ্ছে নানা প্রতিশ্রুতি। বিস্তারিত প্রতিবেদনে। সকালে ঠাকুরগাঁয়ে নির্বাচনী গণসংযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বিএনপি এই নির্বাচনকে আন্দোলনের অংশ হিসেবে নিয়েছে, সঠিক জনপ্রতিনিধি বেছে নিতে আহ্বান জানান তিনি। পরে বিকেলে চিলারং ইউনিয়নে নির্বাচনী গণসংযোগে যোগ দেন মির্জা ফখরুল। আপনার কোনো ভয় পাবেন না, নির্ভয়ে ভোট দিতে যাবেন, নির্ভয়ে আসবেন, নির্ভয়ে জীবনযাপন করবেন। আমি মির্জা আলমগীর বলতেছি, আমি আপনাদের সঙ্গে আছি। চাঁদপুরে গণসংযোগে যোগ দিয়ে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, 54 বছরে দেশকে অনেকেই লুটে পুটে খেয়েছে। কক্সবাজারের চকরিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ধানের শীষে ভোট দিলে কেউ মানবাধিকার ও ভোটাধিকার হরণ করতে পারবে না। ধানের শীষে ভোট দিলে এইবার বাংলাদেশে এমন একটা শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে যাতে আর কোনোদিন আমাদের ভোটাধিকার আর কেউ হরণ করতে পারবে না। চট্টগ্রাম 11 আসনে জামায়াত নেতা শাহজাহান চৌধুরীও নির্বাচনী প্রচারণা চালান। রাঙ্গুনিয়ায় ধানের শীষের প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী চট্টগ্রামকে নিরাপদ জনপদ গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। চেষ্টা করছি যে নতুন বাংলাদেশের জন্য নতুন ভিশন নিয়ে আমরা কাজ করব। রাজশাহী 2 আসনের প্রচারণা চালিয়ে স্বতন্ত্র প্রার্থী সালেহ আহমেদ প্রিন্স ভোটারদের নিজের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। সিলেটে গণসংযোগে বিএনপি প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির ভোটারদের দেন নানা প্রতিশ্রুতি। এদিকে রংপুরে 11 দলীয় জোটের প্রার্থী ও এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন ইস্তেহারে শিক্ষা, স্বাস্থ্য, বৈদেশিক কর্মসংস্থান ও তিস্তা মহাপরিকল্পনা সহ কুটির শিল্প ভিত্তিক অর্থনীতি গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। আমরা সেই আইডিয়া তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে চাই। তিস্তার উজানের ভারতের যে বাঁধ, সেই বাঁধ খুলে দেওয়ার পূর্বে ভারত যেন 3 দিন আগে, বাঁধ খুলে দেওয়ার 3 দিন আগে আমাদের কৃষকদেরকে সতর্ক করেন। আশুলিয়ায় গণ অধিকার পরিষদের প্রার্থী শওকত হোসেন সাভারকে সন্ত্রাসমুক্ত করে তোলার প্রতিশ্রুতি দেন। এছাড়া সুনামগঞ্জ, বরগুনা ও নারায়ণগঞ্জে সুশাসনের জন্য নাগরিকের উদ্যোগে জনগণের মুখোমুখি অনুষ্ঠানে সংসদ সদস্য প্রার্থীরা নিজেদের প্রতিশ্রুতি তুলে ধরেন। সাদ ইসলাম শামস, এখন। সারা দেশের মতো আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে ফরিদপুরে চলছে নানা আলোচনা। তবে এই নির্বাচনে শুধু পুরুষ নয়, সমানভাবে নিজেদের প্রত্যাশা আর উদ্বেগের কথা জানাচ্ছেন নারীরা। কৃষি প্রধান এই জেলার কর্মজীবী নারীরা তাদের দৈনন্দিন কাজের পাশাপাশি আগামী 12 ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের ভোট নিয়ে ভাবছেন ভিন্ন কিছু। মফিজুর রহমান শিপনের প্রতিবেদন। 18.25 লাখ ভোটারের জেলা ফরিদপুর। এ জেলায় নারী ভোটারের সংখ্যা পুরুষ ভোটারের কাছাকাছি। ফরিদপুরে 4টি সংসদীয় আসনে এবারের নির্বাচনে একাধিক নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলার পেশাজীবী নারীদের অভিযোগ, বড় ভোটার গোষ্ঠী হওয়া সত্ত্বেও তাদের আশা আকাঙ্ক্ষাকে রাজনীতিবিদরা গুরুত্ব দেন না। শহরের নীলটুলির মুজিব সড়কের পাশে পিঠা বিক্রেতা কোহিনুর বেগম এক যুগের বেশি সময় পিঠা বিক্রি করে সংসার চালান তিনি। বলেন, নির্বাচনের মধ্য দিয়ে নতুন সরকার গঠিত হয়, কিন্তু তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। ভোট দিয়ে সরকার বানাবো, কিন্তু সরকাররাই তো মুহিত দিক চায়, তাইলে আমার ইনকামটা করা লাগে না, তাইলে ঘরে বসে যে কোনো কাজ করে আমি খাবার পারি, তো রাস্তার সাইডে বসা লাগতো না।
পেশাজীবী নারীরা দিনের পাশাপাশি রাতেও নির্বিঘ্নে কাজ করার নিরাপত্তা চান। এদিকে নতুন সরকারের কাছে নীতি সহায়তা চান ক্ষুদ্র নারী উদ্যোক্তারা। রাষ্ট্র থেকে যদি এরকম ব্যবস্থা করা হয় যে বিনা সুদে আমাদের পুঁজির ব্যবস্থা করে দিলে আমাদের যে কোম্পানিটা বা আমাদের যে প্রতিষ্ঠানটা আমরা চালাচ্ছি সেটা আমরা আরো বড় করতে পারবো। আমাদের জন্য সুদৃষ্টি আমরা কাম্য করি ওনাদের কাছে, যেটা আমাদেরকে পরিবর্তন করতে, আমাদেরকে বদলে দিতে সাহায্য করবে। প্রতিনিয়ত তারা যেন একটি নিরাপদ ফরিদপুর পায়, তারা যেন নির্ভয়ে স্বাধীনভাবে সকল কাজে অংশগ্রহণ করতে পারে। স্বাধীনতার পর নারীরা এগিয়েছে, তবে তা যথেষ্ট নয় দাবি করে ফরিদপুরের সচেতন নাগরিক কমিটির সাবেক সভাপতি আইনজীবী শিপ্রা গোস্বামী বলেন, নারীদের উন্নয়নে কাজ করবে, নারীদের কর্মসংস্থানে কাজ করবে এবং সমস্ত জায়গায় যেন নারীরা সুযোগ পায় সেই চেষ্টাটা আগামী যেই সরকার গঠন করুক তারা এই বিষয়টিকে গুরুত্ব দিবে। জেলার নারী ভোটাররা এবার শুধু আশ্বাস নয়, চান দৃশ্যমান পরিবর্তন। তাই আগামী নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে প্রস্তুতি নিচ্ছেন তারা। এখন ফরিদপুর। একটি সেতুর অভাবে রাজধানী থেকে বিচ্ছিন্ন প্রায় ৩ লাখ মানুষ। খেয়া নৌকায় নদী পারাপারে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। পানি, গ্যাস, বিদ্যুৎ সহ নানা সংকটে পিছিয়ে কাউন্দিয়া বনগ্রামের বাসিন্দারা। একই সংকটে রাজধানীর উত্তরখান ও দক্ষিণখান এলাকার 5টি ওয়ার্ডের প্রায় 2 লাখ বাসিন্দা। রাত হলেই অপরাধীদের অভয়ারণ্য পরিণত হয় এলাকাটি। স্থানীয়দের অভিযোগ, ভোট এলেই প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিলেও কথা রাখেনি কেউ। বিস্তারিত রাজু আহমেদের প্রতিবেদনে। এই তুরাগ নদীটা আমার ভাইটার জীবন নিয়ে গেছে। এই নদীটা যদি এখানে একটা ব্রিজ থাকতো তাহলে আমার ভাইটা হারাইতো না। 2020 সালে নৌকায় তুরাগ নদী পার হতে গিয়ে ট্রলারের প্রোপেলে কাটা পড়ে মারা যায় আনোয়ার হোসেনের ছোট ভাই। নদীটিতে সেতু না থাকায় সেদিন হারাতে হয় প্রিয় ভাইকে, এমন আক্ষেপে আজও ভারী হয়ে ওঠে আনোয়ার হোসেনের কণ্ঠ। যে সরকারি আসে আশ্বাস দেয় এখানে ব্রিজ হবে, কিন্তু কোনো ব্রিজ হয় না। কেবল আনোয়ার হোসেনের ভাই নন, স্থানীয়দের অভিযোগ গেল 10 বছরে নৌকায় করে এই নদী পার হতে গিয়ে প্রাণ গেছে অন্তত 20 জনের। ঢাকার উত্তর পশ্চিমাংশ দিয়ে বয়ে চলা এই তুরাগ নদী রাজধানী থেকে বিভক্ত করেছে ঢাকা 14 আসনের আওতাধীন কাউন্দিয়া ও বনগ্রামের প্রায় 3 লাখ বাসিন্দাকে। স্বাধীনতার পরে মোট 7 বার সংসদ সদস্য নির্বাচন হয়েছে কাউন্দিয়ার এই জনপদে। এর মধ্যে একবার বিএনপি মনোনীত প্রার্থী নির্বাচিত হলেও 6 বার নির্বাচিত হয়েছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। তবে স্থানীয়দের অভিযোগ, নির্বাচনের আগে প্রত্যেক সংসদ সদস্যই কথার ফুলঝুরি ছড়ালেও কথা রাখেনি কেউ। ব্রিজ নির্মাণ থেকে অবকাঠামো সব দিক থেকেই এখন পর্যন্ত পিছিয়ে আছে এই জনপদ। এতে একদিকে যেমন ঢাকার বুক থেকে বিচ্ছিন্ন হয়েছে কাউন্দিয়া, তেমনি অন্ধকারে রয়ে গেছে এই জনপদ। ঢাকার মিরপুর থেকে মাত্র 5 মিনিটের দূরত্ব হলেও এখানে লাগেনি উন্নয়নের ছোঁয়া। গড়ে ওঠেনি পরিকল্পিত অবকাঠামো, স্বাস্থ্যকেন্দ্র না থাকায় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত এখানকার সাধারণ মানুষ। শিক্ষা, অর্থনীতি সহ সরকারি বেসরকারি বিভিন্ন কাজও পোহাতে হয় চরম ভোগান্তি। নিত্যদিনই দেখেছি এক একজনের প্রাণ যাচ্ছে, শিক্ষার্থী যাচ্ছে, বৃদ্ধ যাচ্ছে, ছোট বাচ্চারা যাচ্ছে, মানে এক এক দিন এক এক সংখ্যা আমরা পাচ্ছি। মেন সমস্যা হচ্ছে ব্রিজ। ঢাকার কাছাকাছি কিন্তু ব্রিজ নাই। এই এলাকার রাস্তাঘাট নাই, একটা ভালো একটা হসপিটাল নাই, ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠান নাই, একটা ব্রিজ নাই। একই সংকটে উত্তরার প্রায় 2 লাখ বাসিন্দা। ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন হলেও এখনও অন্ধকারে উত্তরখান, দক্ষিণখান এলাকা। সন্ধ্যা নামলেই এলাকাটি পরিণত হয় অপরাধীদের অভয়ারণ্যে। যোগাযোগ, শিক্ষা ও অর্থনৈতিকভাবে পিছিয়ে এই 2 জনপদ। উন্নত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বর্ষার জলাবদ্ধতা শুষ্ক মৌসুমেও দুয়ারে রয়ে গেছে। চলাফেরার অসুবিধা, রাত্রে আদব করে লেগা শান্তি হয় না। এখানে বিগত সরকার আমলে উন্নয়নের কোনো কাজই হয়নি। কোনো নাই, গ্যাস নাই, পানির কোনো লাইন নাই, রাস্তার কোনো বিদ্যুৎ নাই। ক্ষমতায় যে আসুক আমাদের এগুলো আমরা পুরোপুরি আমাদের যে সুযোগ সুবিধাগুলো আছে, নাগরিকের যে সুযোগ সুবিধা ওইগুলো আমরা ফিরে পেতে চাই। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার পিছিয়ে পড়া এই 2 জনপদে মোট ভোটার 5 লাখের বেশি। ফলে ঢাকা 14 ও 18 আসনের এই 2 অঞ্চল নিয়ে নানা পরিকল্পনা ও প্রতিশ্রুতির কথা বলছেন প্রার্থীরা।
নির্বাচিত হলে দ্রুত নাগরিক চাহিদা পূরণের আশ্বাস তাদের। ধানের শীষ আমরা যদি জয়ী হয়ে আসি, আমরা প্রথমেই ওইখানকার কাউন্দিয়ার জনগণের জন্য এই 3টা জায়গায় কাজ করব। এই যে ব্রিজ তৈরি করার মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। আমাদের প্রথম দাবি এবং যেটা আমরা সরকারের কাছে আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ, সেটা হচ্ছে মিরপুর থেকে কাউন্দিয়া ব্রিজ তুরাগ নদীর উপর। দ্বিতীয়ত হচ্ছে কাউন্দিয়াতে একটি সরকারি হাসপাতাল করতে হবে। আর ব্রিজ হওয়ার আগ পর্যন্ত নিরাপদে যাতে যাতায়াত করতে পারে, এর জন্য হয় ফেরি নাহলে বড় নৌকার কোনো ব্যবস্থা সরকার করতে হবে। জনগণ যদি আমাকে নির্বাচিত করে তাহলে আমাদের যে সমস্যাগুলো আছে, জলাবদ্ধ থেকে শুরু করে সেবা থেকে শুরু করে সমস্ত সমস্যাতে একত্রিত করে আমরা জনগণের কল্যাণের জন্য এই সেবাগুলো দেওয়ার চেষ্টা করব। নির্বাচন আসে যায়, তবে এখানকার বাসিন্দাদের পরিচয় তোলা থাকে অবহেলিত জনগোষ্ঠীর তালিকায়। তবে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন বাংলাদেশের যে যাত্রা, সেখানে উন্নয়নের ট্রেনের টিকিট কি আদৌ পাবে এই দুই অঞ্চলের বাসিন্দারা, সেটি এবার দেখার অপেক্ষা। রাজু আহমেদ, এখন, ঢাকা। ফেব্রুয়ারি মাসের জন্য সব ধরনের জ্বালানি তেলের দাম লিটার প্রতি 2 টাকা করে কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আজ থেকে যা কার্যকর হবে। শনিবার রাতে এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ। এতে বলা হয়, ফেব্রুয়ারি মাসের জন্য ডিজেলের বিক্রয় মূল্য প্রতি লিটার 102 টাকা থেকে 2 টাকা কমিয়ে 100 টাকা ও অকটেন 122 টাকা থেকে কমিয়ে 120 টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। এছাড়া পেট্রোলের দাম 118 টাকা থেকে 116 টাকা এবং কেরোসিনের দাম 114 টাকা থেকে 112 টাকা নির্ধারণ করা হয়। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম হ্রাস বা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে। লাভের মুখ দেখায় ফেনীতে বাণিজ্যিকভাবে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে কুল চাষ। চলতি মৌসুমে 584 মেট্রিক টন কুল উৎপাদনের আশা চাষিদের। প্রযুক্তির উন্নয়ন ও সরকারি বেসরকারি সহযোগিতা লাভজনক হওয়ায় গত 1 যুগে এ জেলায় কুল আবাদের পরিমাণ বেড়েছে কয়েক গুণ। বাড়ছে তরুণ উদ্যোক্তার সংখ্যাও। সুলাইমান ডালিমের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন দুলাল তালুকদার। কৃষি বিভাগের তথ্য মতে ফেনীতে বাণিজ্যিকভাবে প্রথম 2013-14 মৌসুমে কুল চাষ হয় 15 হেক্টর জমিতে। তখন উৎপাদন হয় 45 মেট্রিক টন। চলতি মৌসুমে 58 হেক্টর জমিতে কুল চাষ করা হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 584 মেট্রিক টন, যার বাজার মূল্য কোটি টাকা ছাড়িয়ে যাবে। এর মধ্যে জেলার শহরতলির আমিনবাজার এলাকায় 3 যুবক মিলে জান্নাত এগ্রো নামে একটি কৃষি প্রকল্পের সাথী ফসল হিসেবে 5 একর জমিতে শতাধিক গাছের কুল বাগান করেছেন, যা থেকে চলতি মৌসুমে 12 টন কুল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। শুধুমাত্র এ বাগান নয়, জেলার সদর উপজেলার কালিদাস পাহালিয়া নদীর তীরের ক্যাপাহালিয়া এগ্রোতেও 10 একর জায়গায় 160টি গাছে ধরেছে বলসুন্দরী, থাই, আপেল কুল, বাউকুল, নারকেল কুল সহ বিভিন্ন জাতের কুল। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1.5 মেট্রিক টন। উদ্যোক্তারা বলছেন, কুলাবাদে খরচ তেমন বেশি নেই, একটু যত্নশীল হলে অনায়াসে লাভবান হওয়া যায়। এবছর আলহামদুলিল্লাহ আমাদের ফলনও ভালো আছে। আমরা আসলে গাছের যত্ন নেওয়ার কারণে এই পর্যায়ে আসতে পারছি। এটা একবার লাগাইলে বারবার লাগাইতে হয় না, প্রুনিং করে দিলে পরবর্তী বছর এমনিতে ডাল গজায় এবং এখান থেকে প্রচুর ফলন হয়। এদিকে বাগানে উৎপাদিত তাজা এসব কুল কিনতে ছুটে যাচ্ছেন ক্রেতা, গাছ থেকে ছিঁড়ে কিনছেন। বলছেন, এভাবে ফলের বাগান বাড়লে পুষ্টির চাহিদা মিটবে তাদের। বাজার থেকে কিনলে এই ফ্রেশনেসটা পাই না, এখানে যেটা পাই ওই জন্যই ভালো লাগে এখানে আসতে। বাগানে আসার পরে আমরা দেখতেছি যে এখানে ফরমালিন মুক্ত একদম সরাসরি আমরা নিজেরা এখানে খাই, টেস্ট করে নিতেছি। হাতের নাগালে যদি আমরা বিষ মুক্ত ফল পেয়ে থাকি, কেন বাজারে ফরমালিন যুক্ত আমরা ফল কিনবো? কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, জেলার মাটি ও সামগ্রিক পরিবেশ কুল উৎপাদনের জন্য ইতিবাচক। ফলন ও দাম দুটোই ভালো, পুষ্টিগুণেও সেরা। এই কুলের আবাদ আমাদের জেলায় যেন বৃদ্ধি পায়, সে ব্যাপারে আমরা বিভিন্ন উদ্যোক্তা তৈরির কাজ চলমান রয়েছে। ইতিমধ্যে আমাদের সদর উপজেলায় এক উদ্যোক্তা আছে, তিনি প্রায় 5 একর জমিতে
এই ফুলের আবাদ করে এবং তার জমি থেকেই 120 টাকা দরে কেজি দরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেখান থেকে কিনে নিয়ে যায়। সরকারিভাবে কুল চাষে উদ্বুদ্ধ করতে নতুন নতুন উদ্যোক্তাদের আধুনিক প্রযুক্তি, জাত নির্বাচন ও উন্নয়ন সহায়তা দেয়া হচ্ছে। এই জনপদের জন্য কুল চাষ কৃষিতে ব্যাপক সম্ভাবনার, বলছেন কৃষি সংশ্লিষ্টরা। সুলাইমান জালিম, এখন ফেনী। মানিকগঞ্জের আড়তগুলোতে শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে। সরবরাহ বাড়ায় গত সপ্তাহের তুলনায় প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে কমেছে অন্তত 5 টাকা। এ নিয়ে বিস্তারিত জানাতে ভাট বাউর সবজির আড়ত থেকে যুক্ত হচ্ছেন আসাদ জামান। আসাদ, কোন সবজি কত দামে বিক্রি হচ্ছে, কি দেখছেন সবজি বাজারের পরিস্থিতি জানাবেন। জ্যোতিকা, আমি এখন রয়েছি মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর সবজির আড়তে। এখানে মূলত একেবারে ভোর থেকেই বেচা বিক্রি শুরু হয়, চলে সকাল 9টা পর্যন্ত। তো ভোরে যারা আসে তারা হচ্ছে পাইকারি বিক্রি করে, যারা কেনে যারা, তারাই কিন্তু এখানে আসেন। আজকের বাজার দর সম্পর্কে যদি একটু বলতে চাই যে গত সপ্তাহের চেয়ে কিন্তু এই সপ্তাহে সবজির সরবরাহ বেশ ভালো থাকা, কিন্তু কেজিতে 4 থেকে 5 টাকা পর্যন্ত আমরা অধিকাংশ সবজিতে এই দাম কমতে দেখেছি। আজকে ফুলকপি বিক্রি হচ্ছে 18 থেকে 20 টাকা, সিম 18 থেকে 20 টাকা কেজি, আর আলু বিক্রি হচ্ছে 14 টাকা, বেগুন 10 টাকা, টমেটো 25 টাকা, গাজর 20 থেকে 22 টাকা, আর কাঁচামরিচ বিক্রি হচ্ছে 100 টাকা কেজি। আর দেশি লাউ, এটার দাম একটু বাড়তি, এটা মান এবং আকার ভেদে কিন্তু 80 থেকে 90 টাকায় বিক্রি হতে দেখেছি। আর করলা বিক্রি হচ্ছে 90 টাকা কেজি। যে পেঁয়াজ, নতুন পেঁয়াজ, সেটা বিক্রি হচ্ছে 40 টাকা। লেবু কেজিতে বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকাতে। আর শসা যেটা রয়েছে, দেশি শসা, সেটা 50 থেকে 60 টাকা কেজিতে কিন্তু বিক্রি হতে দেখেছি। আমরা কথা বলেছি এখানকার যারা পাইকারি ব্যবসায়ী এবং কৃষক যারা রয়েছে তাদের সাথে। পাইকারি ব্যবসায়ীরা বলছেন যে মূলত বাজার দর তখনই কমে যখন সবজির সরবরাহ বেশ বাড়ে। এখানে আমরা দেখেছি যে এখন পর্যন্ত 7:30 বাজে প্রচুর পরিমাণ সবজি কিন্তু এই বাজারে রয়েছে। অর্থাৎ ভোরের থেকেই কিন্তু মূলত অনেক বেচা বিক্রি হওয়ার পরেও কিন্তু এখন চোখে পড়ার মতো সবজি কিন্তু এই বাজারে রয়েছে। অপরদিকে যারা খুচরা বিক্রেতা, অর্থাৎ এখান থেকে যারা কিনে নিয়ে যে ছোট ছোট বাজারগুলো রয়েছে তারা কিনে, তাদের সাথে কথা বলেছি। তারাও বেশ স্বস্তি প্রকাশ করেছে, কারণ সবজির দাম তারা যত কমে কিনতে পারে তাদের লাভের অংশটা বেশ ভালো হয়। কারণ এতে করে কিন্তু বেচা বিক্রিও তাদের বেশি হয়। যেখানে তারা 1 কেজি বিক্রি করে, দেখা যায় যে সবজির দাম কমার কারণে কিন্তু তারা দেখা যাচ্ছে 1.5 কেজি 2 কেজি পর্যন্ত তাদের কাছে বিক্রি করছে। এতে করে তাদের লাভের অঙ্কটাও বেশ ভালো হয় এবং অল্প টাকায় তারা বেশ সবজি কিনতে পারে। এখানে যারা রয়েছে তারা জানিয়েছে যে সপ্তাহ আর কিছু পর কিন্তু আরো সবজির দাম কমবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো জ্যোতিকা, এই ছিল আমার কাছে সবজি বাজার থেকে সবশেষ সংবাদ। বাজারের পরিস্থিতির খবর জানাতে মানিকগঞ্জ থেকে যুক্ত ছিলেন আসাদ জামান। বাঙালি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য ঐতিহ্য পিঠা। পরিবার, পরিজন, আত্মীয় স্বজন মিলে পিঠা খাওয়ার আনন্দ আজ অনেকটাই হারিয়ে গেছে। গ্রামে কিছুটা থাকলেও শহরের ব্যস্ত জীবনে এই ঐতিহ্য এখন প্রায় অচেনা। জুয়েল রানার প্রতিবেদন। জামালপুর শহরের তমালতলা ব্যাপারী পাড়ায় ফুটপাতে তেলের পিঠা, মুঠো পিঠা, চিতই, ভাপা আর ঝাল পিঠা সহ নানা রকমের পিঠা বিক্রি করেন স্মৃতি আক্তার। প্রতিদিন 3 থেকে 4 হাজার টাকার পিঠা বিক্রি করে তার আয় হচ্ছে 1 থেকে 1.5 হাজার টাকা। এই জায়গায় ভাপা আছে, চিতই আছে, তেলের পিঠা আছে, সবজি পিঠা আছে, সব মেলা দূরের লোকজনের মানুষ পিঠা আসে। স্মৃতির মতো শহরের ফৌজদারি মোড়, গেটপাড়া, কলেজ মোড় সহ বিভিন্ন এলাকায় প্রায় 1.5 শতাধিক মৌসুমী পিঠা বিক্রেতা ভ্যান গাড়িতে পিঠা বিক্রি করেন। বিকেল থেকে রাত পর্যন্ত চলে এই বেচাকেনা। 3,000, 3,500 টাকা, 4,000 টাকা বেচা কিনে হয়েছে। বেচাইনা করি খাই, 7-8 মাস ধরে এরা শিক্ষা লইছি। আমরা বাসায় মহিলা বানা ভাবিটা চিতে পিঠা দূরাই পাওয়া যায় আর কি, সকাল বিকেল। মনে করেন যে আমাদের বিক্রি হয় 10 থেকে 12 হাজার টাকা। নগরায়নের প্রভাবে বাঙালি সংস্কৃতির অংশ এই পিঠা তৈরি ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে। শৈশবের স্মৃতি মনে করে অনেকেই ফুটপাতে দাঁড়িয়ে পিঠা স্বাদ নিচ্ছেন। তবে নতুন প্রজন্ম ঝুঁকছে ফাস্টফুডের দিকে। এ নিয়ে উদ্বিগ্ন অনেকে। সমস্ত আত্মীয় স্বজন একসাথে আসতো, এদের মধ্যে আমাদের পারস্পরিক ভাব বিনিময়ে অত্যন্ত বেড়ে যেত পিঠাপুলির মাধ্যমে। সেই ঐতিহ্যটা কিন্তু এখন কালক্রমে প্রায় হারিয়েই যাচ্ছে। তার অন্যতম প্রধান কারণ আমাদের জনমানুষ, শহুরে মানুষগুলো ব্যস্ত হয়ে পড়ছে। বাসায় যেহেতু করা হয় না,
আর সেটার জন্য যে আসলে শীতকাল আমরা পিঠা খাবো না সেটা হতে পারে না, যে কারণেই ওনাদের দোকান থাকার কারণে আমাদের পিঠাটা সহজলভ্য হয়েছে আর কি। পিঠা তৈরি ও পরিবেশনের সংস্কৃতি টিকিয়ে রাখতে সরকারিভাবে পিঠা উৎসব আয়োজনের পরামর্শ এই শিক্ষাবিদের। এই শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য আমার মনে হয় সরকারিভাবে যে উদ্যোগটা গ্রহণ করা যেতে পারে, যে স্কুল কলেজ বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে এই গ্রামীণ ঐতিহ্য গ্রামীণ শিল্প সংস্কৃতি ধরে রাখার জন্য পিঠা উৎসবের নিয়মিত আয়োজন করা যেতে পারে। নবান্নের পর যখন শীত আসে তখনই শুরু হয় পিঠা তৈরির আয়োজন। দেশীয় পিঠা তৈরির এই সংস্কৃতি ও এর প্রাসঙ্গিকতা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ধরে রাখতে সরকারি বেসরকারি উদ্যোগের পাশাপাশি ঐক্যবদ্ধ সামাজিক প্রচেষ্টা দরকার বলে মনে করেন সচেতন মহল। এখন জামালপুর। আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানের বেলুচিস্তানের সিরিজ হামলার পর নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে 92 সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করেছেন দেশটির আইএসপিআর। নিহতরা ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠী ফিতনা আল হিন্দুস্তানের সক্রিয় সদস্য বলেও জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর। আর বেলুচিস্তানের সিরিজ হামলার পেছনে ভারতকে দায়ী করে স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী বলেছেন, হামলার পরিকল্পনাকারীদের এক চুলও ছাড় দেওয়া হবে না। শনিবার বেলুচিস্তানের 12টি এলাকায় ভিন্ন ভিন্ন হামলায় প্রাণ যায় অন্তত 33 জনের। এর মধ্যে 18 জন বেসামরিক নাগরিক আর 15 জন নিরাপত্তা বাহিনীর সদস্য বলে নিশ্চিত করেছে আইএসপিআর। এর আগে তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সংবাদ মাধ্যম ডনকে জানিয়েছিল, গেল কয়েকদিন ধরে বেলুচিস্তানের বিভিন্ন এলাকায় সন্ত্রাসবাদ বিরোধী অভিযান চালাচ্ছিল নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এর জেরে এমন সিরিজ হামলার দুঃসাহস দেখালো ভারত নিয়ন্ত্রিত সন্ত্রাসী সংগঠন ফিতনা আল হিন্দুস্তান। এদিকে পাকিস্তানের বেলুচিস্তানে অভিযানের পর তিরাহ উপত্যকার সন্ত্রাসীদের বিরুদ্ধে সম্ভাব্য সাময়িক হামলার প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ। স্থানীয়দের দাবি, মসজিদে ঘোষণা দিয়ে অঞ্চলটি ছেড়ে যেতে বাসিন্দাদের নির্দেশ দেওয়া হয়েছে। এ কারণে তীব্র শীত ও তুষারপাতের মধ্যেও তিরাহ ত্যাগ করেছে কয়েক হাজার মানুষ। যদিও সম্ভাব্য সামরিক হামলার পরিকল্পনা উড়িয়ে দিয়ে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর অভিযোগ, খাইবার পাখতুনখোয়ার প্রাদেশিক সরকার নিজেদের দুর্বলতা ঢাকতে কেন্দ্রীয় সরকারের ওপর দোষ চাপাচ্ছে। বিস্তারিত অর্ণব প্রসাদের প্রতিবেদনে। পাকিস্তানের বেলুচিস্তান, খাইবার পাখতুনখোয়া সহ একাধিক প্রদেশে সাম্প্রতিক বছরগুলোতে বেড়েছে সন্ত্রাসী হামলার ঘটনা। এতে প্রায় নিয়মিত প্রাণ হারাচ্ছেন অনেক বেসামরিক নাগরিক। হামলাগুলোর জন্য তেহরিকি তালেবান, ফিতনা আল খারিজ ও ফিতনা আল হিন্দুস্তান সহ বেশ কয়েকটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে দায়ী করছে পাকিস্তানের সামরিক বাহিনী। সন্ত্রাসীদের নির্মূলে পাকিস্তানের সীমান্তবর্তী প্রদেশগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করছে ইসলামাবাদ, যা উদ্বেগ উৎকণ্ঠা বাড়াচ্ছে দেশটির সীমান্ত ঘেঁষা বিস্তীর্ণ অঞ্চলের মানুষের মধ্যে। সম্প্রতি খাইবার পাখতুনখোয়ার তিরা উপত্যকায় সন্ত্রাসীদের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলার প্রস্তুতি নিয়েছে সামরিক বাহিনী। স্থানীয়দের দাবি, মসজিদে ঘোষণা দিয়ে অঞ্চলটির বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এ কারণে ভারী তুষারপাত ও তীব্র শীতের মাঝেও তিরা উপত্যকা ছাড়ছে পরিবারগুলো। मस्जिद में ऐलान हुए कि 5 तारीख तक निकल जाओ, सब निकल रहे थे, हम भी निकले हुए। তবে ভিন্ন কথা বলছে পাকিস্তান সরকার। তীব্র শীতের এই মৌসুমে বাসিন্দাদের অঞ্চলটি ত্যাগ একটি স্বাভাবিক ঘটনা বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী। वहाँ पे जब बर्फबारी शुरू होती है तो वहाँ से माइग्रेशन स्टार्ट हो जाती है। फौज ने एक अरसा दराज से आईबीओस के फेवर में ऑपरेशन तर्क कर दिया। तो ये कई साल से ये प्रैक्टिस जारी और सारी है, इसलिए ऑपरेशन का वहाँ पे सवाल ही नहीं पैदा होता है। এ সময় খাজা আসিফ অভিযোগ করেন, খাইবার পাখতুনখোয়ার প্রাদেশিক সরকার জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় কেন্দ্রীয় সরকারের ওপর দোষ চাপাচ্ছে। যদিও কেন্দ্রীয় সরকারের যুক্তিকে প্রত্যাখ্যান করেছে তিরা উপত্যকা ছেড়ে যাওয়া বাসিন্দারা। साल हो रही है, लोग उधर ही रहता है, उससे अपना इलाका है, सर्दी की वजह से किसी ने नहीं छोड़ा है। ये ऐलान की वजह से लोगों ने छोड़ा है कि यार इधर से तराहगरी हो रही है। তিরা ছেড়ে বাসিন্দারা আশ্রয় নিয়েছেন পার্শ্ববর্তী বারা জেলায়। শহরটির সরকারি নিবন্ধন কেন্দ্রে সহায়তার জন্য ভিড় জমিয়েছে কয়েক হাজার মানুষ। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের পর কারাগারে আটক 18 থেকে 35 বছর বয়সী বাসিন্দাদের মধ্যে
অন্তত ৭৪ জন মারা গেছেন। প্রাণ হারানো তরুণদের পরিবারের অভিযোগ, কারা কর্তৃপক্ষের অমানবিক নির্যাতনের কারণে মৃত্যুর মুখে ঢলে পড়েন তারা। এটি নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ থেকে একাধিক আন্তর্জাতিক সংগঠনও। অর্ণব প্রসাদের আরও একটি প্রতিবেদন। অভিযোগ যেন নিত্যসঙ্গী মিয়ানমারের বর্তমান জান্তা সরকারের কাছে। সম্প্রতি একটি বিতর্কিত ও একপেশে নির্বাচনের আয়োজন করে ক্ষমতার মসনদ পাকাপোক্ত করে জান্তা সমর্থিত ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি ইউএসডিপি। নির্বাচনের সময় সামরিক শাসকদের বিরুদ্ধে 400-র বেশি হামলা চালিয়ে 170 বেসামরিক নাগরিককে হত্যার অভিযোগ তুলেছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা, যা নিয়ে নতুন করে সমালোচনার তুঙ্গে মিয়ানমারের মিং অং হ্লাইং প্রশাসন। তবে অভিযোগের ফিরিস্তি এখানেই শেষ নয়। 2021 সালে মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের পর রাস্তায় নামে দেশটির তরুণ প্রজন্ম। সে সময় তাদেরকে দমাতে ব্যাপক ধরপাকড় চালায় জান্তা সরকার। সম্ভাবনাময় তরুণদের বন্দী করা হয় কারাগারের 4 দেয়ালের মাঝে। অনেকে কারা কর্তৃপক্ষের অত্যাচার সহ্য করতে না পেরে মৃত্যুর প্রহর গুনছেন। মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর কারাগারে আটক থাকা 18 থেকে 35 বছর বয়সীদের মধ্যে কমপক্ষে 74 জন মারা গেছেন। সম্প্রতি প্রাণ হারানো 2 জনের পরিবারের সাক্ষাৎকার নিয়েছে রয়টার্স। এতে উঠে আসে তাদের উপর হওয়া ভয়ঙ্কর নির্যাতনের তথ্য। নিহতদের একজন উট ইয়ে অং। বিদ্রোহের অভিযোগে জান্তা আদালত তাকে দোষী সাব্যস্ত করার পর ইয়াঙ্গুনের ইনসেইন কারাগারে বন্দী ছিলেন তিনি। পরিবারের কাছে লেখা চিঠিতে খাবার ও ওষুধের জন্য টাকা চান তিনি। জানান কিভাবে না খাইয়ে মৃত্যুর মুখে ঠেলে পাঠানো হচ্ছে তাকে। সবশেষ 2025 সালে 25 বছর বয়সে কারাগারে মারা যান উট ইয়ে অং। এছাড়া নির্যাতনের শিকার হয়ে প্রাণ হারানোদের আরেকজন খান্ড লিন নাইং। তাকে আটকের খবর টেলিভিশন সংবাদের মাধ্যমে জেনেছিল তার পরিবার। নাইং মারা গেলে কারাগার যুক্তি দেয় স্থানান্তরের সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তার উপর গুলি চালানো হয়। যদিও কারা কর্তৃপক্ষের দাবিকে প্রত্যাখ্যান করেছে তার পরিবার। এমনকি মৃত্যুর পর নাইংয়ের মরদেহ দেখার অনুমতি দেয়া হয়নি। মিয়ানমারের তরুণদের ওপর হওয়া নির্যাতনের বিষয়ে শুরু থেকেই উদ্বেগ প্রকাশ করে আসছে জাতিসংঘ সহ একাধিক আন্তর্জাতিক সংগঠন। 2025 সালে জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে অন্তত 3 থেকে 5 লাখ তরুণ তরুণী দেশ ছেড়ে পালিয়েছেন। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। এবার খেলার প্রসঙ্গ। বিশ্বকাপে না খেলার কারণে ক্রিকেটারদের আর্থিক ক্ষতি পুষিয়ে দিতে নতুন টুর্নামেন্টের ঘোষণা দিয়েছে বিসিবি। 2.5 কোটি টাকা প্রাইজ মানির এই টুর্নামেন্ট শুরু হবে 5 ফেব্রুয়ারি। অদম্য বাংলাদেশ টি-20 কাপ নামে আসর চলবে 9 ফেব্রুয়ারি পর্যন্ত। ধূমকেতু, দুর্বার এবং দুরন্ত একাদশে ভাগ হয়ে মাঠে নামবেন ক্রিকেটাররা। ধূমকেতু একাদশে অধিনায়ক লিটন দাস, দলের কোচ মোহাম্মদ সালাউদ্দিন এবং সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল। দুর্বার একাদশের অধিনায়ক কোচ থাকছেন মিজানুর রহমান বাবুল এবং তুষার ইমরান। দুরন্তের অধিনায়ক আকবর আলীকে, যেখানে কোচ থাকছেন হান্নান সরকার এবং সহকারীর ভূমিকায় রাজিন সালেহ। ফেব্রুয়ারি 5, 6 এবং 7 তারিখে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে হবে এই টুর্নামেন্ট। ফাইনাল মাঠে গড়াবে আগামী 9 ফেব্রুয়ারি। শেষ করছে এখন সকাল। আর শিরোনামগুলো আরো একবার। যারা ভোটের আগে এইসব অনৈতিক কাজ করতে পারে, তারা যদি সুযোগ পায় কিভাবে তারা দেশকে বিক্রি করে দিবে, এই বিষয়ে তাদেরকে সতর্ক করতে হবে। ভোটের আগে যারা অনৈতিক কাজ করে তারা দেশকেও বিক্রি করতে পারে। বিভ্রান্তিকারীদের গুপ্ত বলা হবে। টাঙ্গাইলে সিরাজগঞ্জে জনসভায় তারেক রহমান। আপনারা কি নতুন বাংলাদেশ চান না পুরানা ফেসিবাদী বাংলাদেশ চান? আপনাদেরকে আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে। তখন তারা গতকাল থেকে একটু একটু বলা শুরু করেছেন। আসলে এরই বলে খেলার নাম বাবাজি। চাপে পড়ে হ্যাঁ ভোটের পক্ষে বলছেন কেউ কেউ। পরিবর্তনের জন্য এবার ভোট দেবেন জনগণ। কুমিল্লা ও ঢাকার জনসভায় জামায়াত আমির। সারা দেশে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। ভোটারদের মন জয়ে নানা প্রতিশ্রুতি। শহরের অলিগলি থেকে গ্রামগঞ্জে জমজমাট প্রচারণা।
দিনের পর দিন বঞ্চিত থেকেই যাচ্ছে রাজধানীর প্রান্তিক জনপদ। নির্বাচনের প্রতিশ্রুতিও ঘোরে না উন্নয়নের চাকা। ফেব্রুয়ারিতে লিটার প্রতি 2 টাকা করে কমল সব ধরনের জ্বালানি তেলের দাম, আজ থেকে কার্যকর। এই ছিল এখন সকালে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।